রাস্তায় ধুলো উড়িয়ে ছুটে চলেছে গাড়িটা, তবে গতি স্বাভাবিকই আছে। নিশাত ভয়ে আর লজ্জায় একপাশে বসে আছে, আবার হাসিও পাচ্ছে। রায়ান সবই লক্ষ্য করলো, বুঝলো। নিজেও ঠোঁট চেপে চাপা হেসে ভারিক্কি স্বরে শুধালো, তুমি এত বাজি হয়েছো কবে থেকে? স্বর শুনে ভয়টা একটু বাড়ল। লোকটা সত্যি সত্যি রেগে গেল নাকি? রায়ানের পানে না তাকিয়েই জবাবে বলল, ওই আসলে আচ্ছা সরি। নিশাত থামতেই রায়ান পুনরায় গাম্ভীর্য ভাব বজায় রেখে বলে উঠল, খুলেছো যখন কাছে থেকে সব দেখে আসছে, পালিয়ে এলে কেন? স্বর যাই থাকুক, বাক্য শুনে নিশাতের ভয়ে পালালো। কথার মানে বুঝতে পেরে মিনমিন করে আওড়ালো। নির্লজ্জ লোক রায়ান জবাব দিল না। নিশাতের হঠাৎ চোখ পড়ল ড্যাশবোর্ডের উপরে রাখা সেই কাগজের ফুলটার উপরে, যা তার স্বামী তাকে দিয়েছিল। বাপের বাড়ি থেকে আসার দিন নিয়েই এসেছিল, শুধু গাড়ি থেকে নামাতে ভুলে গিয়েছিল। দেখতে পেতেই হালকা চোখে ফুলটা হাতে নিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। রায়ান তা অবলোকন করে নির্লিপ্ত স্বরে শুধালো, এটা কিসের কাগজ জানো? কিসের কাগজ? ডিভোর্স পেপার। জবাব পেয়ে নিশাত চোখ ছোট করে তাকালো বরের পানে, আশ্চর্য হয়ে শুধালো, ডিভোর্স পেপার কই পেলেন আপনি? রায়ানের সেই একই নির্লিপ্ত স্বর ভেসে এলো, তোমার শ্বশুর মশাই আমাকে উপহার দিয়েছিল। যাই হোক, বাদ দাও। নিশাত যেন সব হিসাব মিলিয়ে কিছু একটা বলতে পারল। সে এক চিলতে হেসে বলে উঠল, এই ফুল আমি কখনো হারাতে দিব না, নিজের কাছেই রাখবো সযত্নে। একটা কাগজের ফুল নিজের কাছে এত যত্ন করে রাখার কি আছে বুঝল না রায়ান, শুধিয়ে উঠল, কেন? দুটো কারণে। রায়ান অবুঝের মতো প্রশ্ন করল। দুটো কারণ? নিশাত স্বামীকে তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চাপা হেসে পড়ল। প্রথমত, এটা আমার স্বামীর থেকে পাওয়া প্রথম ফুল বা উপহার বলতে পারেন, তাই। আর দ্বিতীয়, প্রথম কারণ শুনে হয়তো ভালোই লাগলো, কিন্তু দ্বিতীয় কারণ শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠল, কিন্তু মুখে ততটা প্রকাশ করলো না। নির্জীব স্বরে জিজ্ঞাসা করল, আর দ্বিতীয় কারণ? যাতে যখনই আপনি আমাকে ধমকাবেন, বকবেন, তখনই এই কাগজে ছোট্ট একটা সই করে দিয়ে আমি পগার পার হয়ে যেতে পারি। কথার মানে বুঝতে পেরেই অকস্মাৎ গাড়ির ব্রেক কষল। রেগে তাকিয়ে ধমকে বলল, এখানেই ফেলো ওটা, স্টুপিড। ফেলো বলছি। নিশাত তো মজা করতে বলেছিল, কিন্তু এই লোক সামান্য কথাতেই এত রেগে যাবে কে জানতো। ভয়ে ফুলটা পিছনে লুকিয়ে রেখে নিজে দরজার সাথে মিশে বসল। ভয়কে সামান্য দমিয়ে বলে উঠল, এই দেখুন, আপনি এখনই আমাকে ধমকাচ্ছেন। আমি কিন্তু সত্যি সত্যি আব্বুকে বলে এটাতে বলে সই করে দিব। বউয়ের হুমকি শুনে রায়ান একটা হতাশ শ্বাস ফেলল। এই মেয়ে তাকে ভয় দেখাচ্ছে। সে না চাইলে কখনো এই মেয়ের ক্ষমতা হবে তাকে ডিভোর্স দেওয়ার, কিন্তু বাবাকে নিয়ে ঠিকই ভয় পায়। কোনো বিশ্বাস নেই তাকে। এই নিয়ে 2বার ডিভোর্স নিয়ে ভয় দেখানো হয়ে গিয়েছে। ভেবে নিজেকে একটু শান্ত করে বোঝানোর স্বরে বলল, ওটা ফেলে দাও পাখি। আমি তোমাকে এর চেয়েও সুন্দর সুন্দর উপহার এনে দেবো। চাইলে পুরো একটা ফুলের দোকান দিয়ে দেবো। শুধু এটা ফেলে দাও। স্বামীর শান্ত স্বর শুনে নিশাত মুখ লোটকে বলে উঠল, আমি এটা ফেলবো না। আপনার থেকে প্রথম পেয়েছি আমি, অমন কিচ্ছু করব না, বিশ্বাস করুন। শুধু ফুলটা রাখতে দিন, ও সব কথাও আর বলবো না, প্রমিস। রাখতে দেওয়ার ইচ্ছে না হলেও বউয়ের কাছে হার মানল। হতাশ শ্বাস ফেলে পুনরায় গাড়ি স্টার্ট দিল। স্বামীকে গাড়ি চালাতে দেখে নিশাত সিটে ভালোভাবে বসল। কিছু মুহূর্ত পরেই কলেজের সামনে আসতেই গাড়ি থামালো রায়ান। আজ গেটের কাছে গাড়ি থামাতে দেখেই নিশাত ভ্রুক কুঁচকে শুধালো, এখানে কেন থামিয়েছেন? বউয়ের প্রশ্ন পেয়ে তার পানে তাকিয়ে জবাব দিল, অন্য জায়গায় কাজ আছে আমার, যেতে হবে এক্ষুনি। তুমি যাও, আর ক্লাস শেষ হলে আবার কেবিনে গিয়ে বসে থেকো। আমি এসে নিয়ে যাব, না হলে ড্রাইভারকে পাঠিয়ে দিব, চলে যেও। নিশাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। হেঁটে গেট পেরিয়ে ভেতরে যেতেই রায়ান গাড়ি ছুটিয়ে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হলো। নিশাত ঢুকতেই তার 2 সৈন্যের দেখা পেল। দৌড়ে গেল তাদের কাছে। 3 জনে মিলে কতক্ষণ বাইরে বসে গল্প করে আড্ডা দিয়ে তারপরে ক্লাসের দিকে চলে গেল। রায়ানের কেবিনে সোফায় বসে রোগীদের ডিটেলস লিখে রাখতে ব্যস্ত নিশাত। তার স্বামীজান আজ ভীষণ ব্যস্ত, তাই তো তাকে কলেজে আনতে পর্যন্ত যায়নি। এখন রোগী দেখছে নিজের কেবিনে বসে লোকটা। সে এসেই আগে কেবিনে এলোমেলো ফাইলপত্র সব গুছিয়ে রেখেছে। তারপরে কিছু খেয়ে সেই যে বসেছিল আর উঠতে পারেনি।
তার স্বামীও রোগী দেখা বাদ দিচ্ছে না। এদিকে তার বসে থাকতে থাকতে পা যেন ব্যথা হয়ে গেছে। ইচ্ছে করছে শরীরটা এখানেই এলিয়ে দিতে, কিন্তু রুগীদের সামনে তাও পারছে না। রায়ান আর চোখে তাকিয়ে দেখে বউয়ের অবস্থা ঠিকই বুঝল। শেষ একটা রোগী দেখে মাহিরুল চাচার উদ্দেশ্যে ডেকে উঠে বলল, চাচা আজ আর কোনো রুগী দেখবো না, কেউ যেন না আসে। মাহিরুল চাচা সম্মতি জানাতেই রায়ানও নিজের শরীরটা চেয়ারে এলিয়ে দিল। নিজেও অনেক ক্লান্ত। কোনা চোখে বউয়ের পানে তাকিয়ে বউয়ের ভোঁতা মুখখানা অবলোকন করে বলল, এখন শুয়ে পড়ো ওখানে। নিশাত সত্যি সত্যি ওখানে শুয়ে পড়ল, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে সে। রায়ান ফের বলল, ক্ষুধা পেয়েছে, কিছু খাবে? নিশাত মাথা নেড়ে না বোঝালো। এখন বোধহয় বিকেল ঢলে পড়তে শুরু করেছে। একটু রেস্ট নিয়েই বাড়ি ফিরে যাবে ভাবল। রায়ান আবার কিছু মনে পড়তেই বলল, তোমার তো স্যালারি পাওয়ার সময় হয়ে গেছে, কত চাও বলো? নিশাত হালকা কাত হয়ে রায়ানের পানে তাকিয়ে রইল। প্রথম মাসের স্যালারি হিসাবে তো ফোন পেয়েছিল, তারপর বুঝি একটা মাস আরও কেটে গেছে। কখন পার হয়ে গেল এতদিন? আর স্যালারি দিয়েই বা কী করবে? সবই তো দেয় শ্বশুর শাশুড়ি আর স্বামী মিলে। তবুও নিজের হক ছাড়তে চাইল না, তাই বলল, যা খুশি দিয়েন। কেন, তোমার কোনো ডিমান্ড নেই? কথাটা শুনতেই কিছু একটা ভাবল নিশাত। ভেবে প্রশ্ন করল, আমাকে ফোন দিয়েছিলেন কত দিয়ে? এমন প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকালো রায়ান। পরক্ষণে ভ্রু স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, 40 দিয়ে কিনেছিলাম, অনেক দামি হয়ে গিয়েছিল তাই না, বলো? তার কাছে বেশি হলেও টাকাওয়ালা মানুষদের কাছে কি বেশি করে হয়, নাকি তার সাথে মজা নিচ্ছে? বুঝলো না, তবুও মাথা নেড়ে সায় জানালো। বউকে সায় জানাতে দেখে রায়ান হালকা ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, হিসেব মতো এই মাসের স্যালারি তোমার পাওয়া উচিত নয়, কিন্তু কি করব বলো? আব্বু আমার আপন বউটাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল, এখন টাকা না দিয়ে উপায় আছে বলো? স্বামীর ব্যঙ্গ বুঝেও ভ্রুকুটি করে তাকালো স্বামীর পানে। দুটো টাকা দিয়ে লোকটা খোটা দিচ্ছে নাকি? তাহলে লোকটাকেও বুঝিয়ে দেবে আপন বউ অ্যাসিস্ট্যান্ট হলে আরও কত কিছু করতে হয়। প্রথম মাসে 40 দিয়েছে, কিন্তু এই মাসে যদি 80 না নিতে পারে তাহলেও তার নাম নয়, তার নামও নিশাত নয়। ভেবেই উঠে দাঁড়ালো। আলতো হেসে স্বামীর পানে এগিয়ে গেল। নিশাতকে পুনরায় সকালের মতো কাছে এগিয়ে আসতে দেখে রায়ান ভ্যাবা চেকা খেয়ে বলে উঠল, এই বে, তুমি আবার আমার দিকে এগিয়ে আসছো কেন? আবার কি খোলার পায়তারা করছো? হ্যাঁ, নিশাত ওসব কথা পাত্তা দিল না, বিরক্ত স্বরে বলল, ধুর মিয়া, সকালে একটু টাওয়াল খুলে দিয়েছি বলে কি ভাবছেন? এখন আপনার প্যান্ট খুলতে আসছে? আমার বুঝি শরম নাই? বউয়ের বিরক্তিকর আর লজ্জিত জবাব পেয়ে রায়ান পুনরায় রসাত্মক গাঢ় স্বরে বলল, তবে তুমি চাইলে প্যান্ট খুলতেই পারো পাখি, আমি মাইন্ড করব না, কিন্তু মাথায় রেখো এখানে খুললে টাইম কিন্তু কম পাবে বউ পাখি। এমন নির্লজ্জ বাক্য শুনে নিশাতের কাশি উঠে গেল। তা দেখে রায়ান মিটিমিটি হাসল। রায়ানকে হাসতে দেখে নিশাত নিজের লজ্জা দূরে ঠেলে রায়ানের কোলের উপরে পা ঝুলিয়ে বসে পড়ল। দুই হাতে গলা পেঁচিয়ে ধরল। রায়ান তপ্তা খেল। এই মেয়ে কাল রাতেই তো তার কোলে বসতে লজ্জা পাচ্ছিল, আর এখন দেখো কত নির্বিঘ্নে নিজে থেকে বসে পড়েছে। বউয়ের কোনো মতলব আছে বুঝতে পেরেও বউকে লজ্জা ভুলে কাছে আসতে দেখে ভালো লাগলো তার। নিজেও এক হাতে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে বসল। নিশাত রায়ানের চোখে চোখ রেখে বলল, আমার ডিমান্ডের কথা শুনবেন না হাজব্যান্ড? রায়ান বউয়ের একটা হাত গলা থেকে ছাড়িয়ে ঠোঁটের সামনে ধরে তাতে একটা আলতো চুমুখে শান্ত কণ্ঠে আওড়ালো, বলুন মিসেস, আপনার ডিমান্ড কি? নিশাত কবার চোখ পিটপিট করে তাকিয়ে মুখটা স্বামীর কানের কাছে নিয়ে গেল। রায়ানের কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার ডিমান্ড, বলুন মিসেস, আপনার ডিমান্ড? আপনার মিসেস আপনার সাথে শপিংয়ে যেতে চায় হাজব্যান্ড। বউয়ের আবদার শুনে হেসে ফেলল রায়ান। বউকে আরেকটু শক্ত করে বুকে জড়িয়ে ধরল। নিশাত মুখ উঠিয়ে সামনে আনতেই রায়ান গাঢ় হাসকি স্বরে শুধালো, শুধু এইটুকুই আপনার ডিমান্ড? আর কিছু চান না স্বামীর থেকে? আমি কিন্তু সব দিতে প্রস্তুত চড়ুই পাখি। নিশাত তড়ি ঘড়ি মাথা নাড়িয়ে না বুঝিয়ে বলে উঠল, আপাতত এটুকুই দিন, তাতেই হবে। ঠিক আছে, আজকেই যাবেন? স্বামীর সম্মতি পেয়ে নিশাত কোল থেকে উঠে পড়ল। আগের বসা জায়গার দিকে অগ্রসর হয়ে বলল, আপনি যেদিন নিয়ে যাবেন। রায়ান পুনরায় নিজের দেহখানা চেয়ারে এলিয়ে দিয়ে বলল,
সন্ধ্যার পর থেকে ফ্রি আছি, নিয়ে যাব। এখন একটু রেস্ট নিয়ে নিই। কেমন? ভীষণ টায়ার্ড আপনার স্বামী। নিশাত মাথা নেড়ে নীরব সম্মতি জানালো। দুজনেই কিছু সময় কেবিনের মাঝে কাটিয়ে ক্লান্ত শরীরখানাকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করলো। আলো আঁধারিয়া ব্যস্ত সড়ক পেয়ে গাড়িখানা ছুটে এসে থামলো মস্ত বড় এক শপিং মলের সামনে। রায়ান আগে গাড়ি থেকে নেমে বেরিয়ে এলো। হেঁটে বিপরীত পাশে গিয়ে দরজাটা খুলে দিতেই নিশাত বেরিয়ে এলো। রায়ান নিশাতের একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে সামনে অগ্রসর হলো। নিশাত সম্মুখে তাকিয়ে দেখলো শপিং মলটা আলোয় ঝলমল করছে। চারিপাশে মানুষের আনাগোনা বেশ। এখানে বোধহয় সব টাকাওয়ালারাই আসে। সবার পোশাক দেখে তাই মনে হলো। স্বামীর সাথে পা মিলিয়ে চলল উপরের দিকে। এলিভেটরে চড়ে কয়েকতলা উপরে এসে থামতেই দেখল চারিপাশে বিভিন্ন পোশাকে ভরপুর। রাতের বেলায় বাল্বের আলো পড়ায় সব কেমন ঝিকিমিকি করছে। রায়ান নিশাতকে নিয়ে লেডিস কর্নারে নিয়ে গিয়ে শুধালো, বলো কি কিনতে চাও? নিশাত এতক্ষণ আশেপাশে দেখছিল। স্বামীর প্রশ্ন শুনে তার পানে তাকিয়ে মিষ্টি হেসে জবাবে বলল, আমি বাড়ির সবার জন্য শপিং করতে চাই। বইয়ের জবাব পেয়ে রায়ান ভ্রুতে ভাঁজ ফেলে শুধালো, বাড়ির জন্য কিনতে হবে কেন? নিজের জন্য কেনা হলে কেন? নিশাত পুনরায় আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই আমি কিনবো। আপনার টাকায় তো আর কিনছি না, নিজের টাকায় কিনবো, তাই আপনি চুপ থাকুন। রায়ান চোখ ছোট ছোট করে চাইল। 2 টাকা ইনকাম করে তো এই মেয়ে বিশাল জোর বেড়ে গেছে মনে হচ্ছে। যদি সে টাকা না দেয় তাহলে কোথায় পাবে? জোরে একটা শ্বাস পেলে ছোট করে উচ্চারণ করলো, ঠিক আছে, যা ইচ্ছা করো। বলেই নিশাতকে নিয়ে এক জায়গায় বসলো। নিশাত খুঁজে খুঁজে 2 শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ সবার জন্য পোশাক কিনল। এমনকি নিজের মা বাবার জন্যও কিনল। রায়ান নিজেও কিছু ভেবে নিজের বউয়ের জন্য কতগুলো শাড়ি এবং অন্যান্য পোশাক কিনল। বিয়ে হয়ে গেছে এতদিন হলো, অথচ সে এখনও অবধি কিছুই দেয়নি বউকে, শুধুমাত্র একটা ফোন ছাড়া। আলমারি ভরা মেয়েটার যা পোশাক আছে তা সব তার মা বাবার দেওয়া। এটা কি ভালো দেখায়? তাই আজ যখন বউকে নিয়ে এলোই তখন সব কিনেই দিল। এখন থেকে বউয়ের সব জিনিস না হয় সেই কিনে দেবে। কেনাকাটা শেষ হতেই কাউন্টারের দিকে আগাতে যাবে, তখনই আর একটা শাড়ি দেখে নিশাত দাঁড়িয়ে পড়ল। নিশাত একজনকে ডেকে শাড়িটা দেখাতে বলল। এত এত কেনাকাটা করার পরেও নিশাতকে পুনরায় দাঁড়াতে দেখে রায়ান বিরক্ত হলো। এমনিতেই এই দোকান থেকে ও দোকান করতে করতে এখন তার পা ব্যথা হয়ে গেছে, অথচ বউটা তার কত শক্ত। আর স্বামীর কথা একবারও ভাবছেও না। ভেবে বিরক্তিকর শ্বাস ফেলল। নিশাতের পাশে গিয়ে দাঁড়াতেই তার হঠাৎ চোখ পড়ল ঝুলিয়ে রাখা একটা পোশাকের দিকে। দেখতেই চোখ থেকে বিরক্তি সরে গেল। আস্তে হেঁটে বউয়ের পিঠ ঘেঁষে দাঁড়ালো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাখি, ঝুলিয়ে রাখা পোশাকটা দেখো। বলে চোখ দিয়ে ইশারা করে দেখালো। স্বামীর দেখানো ইশারা বরাবর তাকাতেই নিশাতের উষ্ঠা খাওয়ার উপক্রম হলো। ভীষণ লজ্জা পেল মেয়েটা। একটা খোলা মেলা নাইটি ঝুলিয়ে রাখা, তার স্বামী এইসব নিতে চাইছে নাকি? ভেবেও নিজেও ফিসফিস করে বলে উঠল, খবরদার, যদি ওই পোশাক কেনার কথা বলেছেন তো আমি সত্যি সত্যি আপনার মুখ ভেঙে দিব। রায়ান আরেকটু ঝুঁকে স্বরে গাঢ়ত্ব মিশিয়ে আওড়ালো, যা ভাঙার ভাঙো, শুধু দেখার জন্য চোখ দুটোকে ছেড়ে দিও। আমি বউকে ওই পোশাকে দেখতে চাই। নিশাতের লজ্জায় মরিমরি অবস্থা হলো। সবার সামনে কিনলে সবাই নিশ্চয়ই ভাববে সে পরবে এসব। ইস, কি ছোট পোশাক! রায়ানকে বারণ করলেও তা শুনল না, সত্যিই পোশাকটা কিনে নিল। নিশাত লজ্জায় আর রাগে নিজের দেখা শাড়িটাই কিনতে ভুলে গেল। রেগে রেগে স্বামীর পিছু ছুটল। রায়ান কাউন্টারে বিল পে করতে এসে যেন মাথায় বাজ পড়ল। দাম তো প্রায় লাখ ছুঁই ছুঁই হওয়ারই কথা। প্রথমত সব দামি পোশাক, তারপরে বউ আবার গোষ্ঠী শুদ্ধ সবার জন্য ডাবল ডাবল পোশাক কিনে ফেলেছে। এই মেয়ে তো সারা বছরেও এত টাকা স্যালারি পেত না, এই জন্যই বুঝি এখন এত সুন্দর করে কাছে গিয়ে আবদার করছিল। রায়ান থমথমে মুখে বিল পে করে দিল। রায়ানের মুখের অবস্থা দেখে নিশাতের মুচকি হেসে উঠল। রায়ান ব্যাগগুলো নিয়ে গাড়ির দিকে আগাতে আগাতে বিড়বিড় করে উঠল, দয়া মায়াহীন বউ একটা। এর থেকে ভালো ছিল 10,000 টাকা ধরিয়ে দিতাম, একদিনে সব শেষ। বিড়বিড় করলেও নিশাত কাছাকাছি থাকায় সব শুনল, তবে জবাব দিল না। রায়ান ব্যাগগুলো ভেতরে রেখে দিয়ে নিশাতের পানে ফিরে বলল, নিশ্চয়ই খিদে পেয়েছে, চলো উপরে খেয়ে আসি।
এই পর্যায়ে নিশাত মজা করে বলে উঠল, খাবার খাওয়ানোর মতো টাকা অবশিষ্ট আছে, ঠিক আছে। বউ কি তাকে মজা উড়াচ্ছে নাকি? বউ কি তাকে নিয়ে মজা উড়াচ্ছে নাকি ভেবে বউয়ের একটা হাত ধরে উপরের দিকে যেতে যেতে থমথমে কণ্ঠে বলল, তোমার স্বামী এখনো এতটা গরিব হয়ে যায়নি যে বউকে একটু খাওয়াতেও পারবে না। কথা কম বলে দ্রুত চলো। নিশাত চুপচাপ ভদ্রমেয়ের মতো সাথে চলল। ওই মলেরই একটা রেস্টুরেন্টে এসে বসলেও বউকে নিয়ে রায়ান। মুখটা এখনও থমথমে। এসে নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার দিল। নিশাত স্বামীর রিয়াকশন দেখে আড়ালে হেসে নিজেও মুখটাকে গম্ভীর বানিয়ে বলল, এরপর থেকে প্রতি মাসে মাত্র 5,000 করে দিয়েন, তাতেই হবে আমার। রায়ান বউয়ের পানে এক ভ্রু উঁচিয়ে তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, 5 কেন? এখন থেকে 5 মাস পর্যন্ত কোনো বেতনই পাবে না তুমি। কথাটা শুনে নিশাত মুখ ভেঙচি মেরে আওড়ালো। কিপটে বস কোথাকার। রায়ান তা শুনতে পেরে ভাবলেশীন বলে উঠল, শোনো পাখি, তোমার শ্বশুরের অনেক টাকা থাকলেও তোমার স্বামীর এখনো অত টাকা হয়নি যে একদিনেই এসেই লাখ খরচ করে ফেলবে। তোমার চিন্তা না থাকলেও আমার আছে। 2 দিন পর আমার বাচ্চা আসতে চলেছে, তাদের জন্য সেভিংস করতে হবে না বলো? শেষ কথা শুনে নিশাতের চোখ বেরিয়ে আসা উপক্রম হলো। এখনও বাসর হলো না আর ওই লোক সন্তানের জন্য সেভিংসের কথা ভাবছে। মাথা যেন চক্কর দিল। আবার একটু খারাপও লাগলো। সে বেশি করে ফেললো না তো? সে তো আর লোভ করে এখানে আসেনি। বাবার কাছে তা কোনো দিনও একটা দামি জিনিস চেয়েও দেখেনি। সেখানে একটু টাকার মুখ দেখতেই তার দামি পড়ার শখও হয়নি। আর না তো নিজের জন্য কিছু কিনেছে। রায়ান যখন কিনলো তখন বারণও করেছিল, কিন্তু লোকটা শোনেনি। নিশাতের হঠাৎ কেমন অপরাধ বোধ হলো। মাথা নিচু করে ছোট করে বলল, আমি সরি, বেশি করে ফেলেছি আজ, তাই না? বউ যে তার কথায় নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে তা বুঝল। নিজের পাশ থেকে উঠে গিয়ে বউয়ের পাশে গিয়ে বসে পড়ল। এক পাশ থেকে হালকা জড়িয়ে নিয়ে বলল, তোমার স্বামীর এতটাও কম নেই, বুঝেছো? যখন যা ইচ্ছে খরচ করবে, তুমি ছাড়া আর কে করবে বলো? আমি তো শুধু মজা করেছিলাম। নিশাত চোখ তুলে তাকালো। লোকটা কি তাকে সান্ত্বনা দিচ্ছে নাকি? চোখে চোখ পড়তেই রায়ান চোখের ইশারায় বুঝিয়ে দিল সে মজাই করেছে। পুনরায় মজা করে উচ্চারণ করলো, তবে যাই বলো পাখি, বাচ্চাদের কথা কিন্তু ভাবা উচিত। তোমার পিছে সব খরচ করে দিলে তারা যদি বাবার উপর অভিযোগ জানায় যে বইয়ের পিছে খরচ করতে গিয়ে তাদের জন্য কিছুই রাখিনি, তখন? নিশাত জবাবে খিলখিল করে হেসে উঠল। লোকটা মনে হয় টাকা খরচ হওয়ার কারণে আজ পাগল হয়ে গেছে। না হলে না হওয়া বাচ্চা নিয়ে এইসব কে বলে? তার ভাবনার মাঝেই একজন কর্মী এসে খাবার দিয়ে গেল। দুইজন চুপচাপ দ্রুত তা শেষ করে নিচে নেমে এলো। গাড়িতে চড়ে পুনরায় ছুটল বাড়ির উদ্দেশ্যে। বাড়িময় যেন ছুটির খুশি খুশি আমেজ লেগে গেছে। শুক্রবার বিধায় বাড়ির প্রতিটি সদস্য হলরুম জুড়ে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল যেন বাড়ির বড় পুত্রবধূ। কাল অনেক রাতে বাড়ি ফেরার কারণে কাউকেই নিজের কিনে আনা পোশাকগুলো দেখায়নি। আজ সবাইকে একসাথে পেয়ে যার যার পোশাক তাকে ধরিয়ে দিয়েছে। তা নিয়েই খোশ গল্পে মেতে উঠেছে সবাই। আরহান সাহেব আবার আবদার করেছে সকাল সকাল বৌমার হাতের চা খাবে। শ্বশুরের ইচ্ছে পূরণ করতেই নিশাত নিজের হাতে সবার জন্য চা করে এনে দিল। এমনকি রায়ানও আজ চা খেলো, তবে সেই চিরা জড়িত চিনি ছাড়া। কিন্তু এত খুশির মাঝেও কোথায় যেন একটা অপূর্ণতার ছড়াছড়ি। নিশাত যখনই অর্থের জন্য আনা পোশাকটা সবাইকে দেখালো, তখনই সবার মুখ ভার হয়ে উঠল। এখানে সবাই উপস্থিত, শুধু বাড়ির মেয়েটাই উপস্থিত নেই। তার অনুপস্থিতি যেন সবার মনেই একটা দাগ ফেলে গেছে। নিশাত যেন তা ভালোই বুঝল। সবার মন ঘোরাতে বলে উঠল, আপনাদের সবার পোশাক পছন্দ হয়েছে? নিশাতের প্রশ্ন শুনে সবাই এক টুকরো হাসলো, রায়ান ব্যতীত। আরহান সাহেব হাসি মুখে বলে উঠলেন, পছন্দ হবে না মানে? ভীষণ পছন্দ হয়েছে। গিন্নি দেখেছ, আমার বৌমা নিজের টাকায় আমাদের জন্য পোশাক কিনে এনেছে। পছন্দ হয়েছে তো তোমার? শেষ কথাটা নিজের স্ত্রীর পানে তাকিয়ে শুধালো। স্বামীর সাথে সায় জানালেন রিমি বেগম। পাশ থেকে সাথী বেগম মজা করে বলে উঠল, তা নিশা, তোমার স্বামী বুঝি লাখখানেক দেয় স্যালারি? আসলে পোশাক দেখে তো মনে হচ্ছে লাখ ধরিয়ে দিয়েছে। নিশাত বুঝল না চাচি মজা করলো নাকি ঠেস মেরে বলল। তবে যাই বলুক তার কি, ভেবে মুচকি হেসে বলল, যাহা আপনার ছেলের তাহাই তো আমার, তাই না? তাহলে স্যালারি যাই দিক, টাকা তো সব আমারই হলো, তাই না? বলুন।
নিশাতের জবাব পেয়ে সবাই পুনরায় হেসে উঠল। সাথী বেগম হাসল কিনা বোঝা গেল না, তবে শান্ত কণ্ঠে আওড়ালো, তা তো ঠিকই। আর রায়ানের যা অবস্থা দেখছি, দিন দিন তাতে আমার মনে হচ্ছে কিছুদিন পর এই বাড়ি ঘরও তোমার নামে করে দিবে। ঠিক বললাম রায়ান? চাচির প্রশ্নে বিব্রত বোধ করল রায়ান, আর চোখে তাকালো বউয়ের পানে। বউটা তার মিটিয়ে মিটিয়ে হাসতে ব্যস্ত। সে দিন দিন যে বউ পাগল হয়ে যাচ্ছে, এটা কি সবাই বুঝে ফেলেছে নাকি? একটা গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরেই প্রত্যুত্তরে বলল, প্রয়োজন পড়লে দিব, তবে নিজেরটাই দিব, তোমাদেরটা নয়। রায়ানের জবাব পেয়ে পুনরায় সবাই টুকটাক কথা শুরু করলো। এর মাঝে রিমি বেগম সবার পানে একবার তাকালো। কাল রাতে স্বামীর সাথে এই বিষয়ে কথা বলেছে। মেয়েটাকে রোজ ফোন করেন তিনি, কিন্তু মেয়েটা ফোনই রিসিভ করে না। এইভাবে আর কতদিন চলবে? নিশ্চয়ই মেয়েটা তাদের উপরে অভিমান করে আছে। তাই স্বামীর সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে। পুত্রবধূর কাছে খুশি হয়ে সুযোগ পেতে একটু উচ্চস্বরে বলে উঠল, আমি আজ অর্থির শ্বশুর বাড়িতে যেতে চাই। আমার কর্তার থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে। তোমরা কেউ সাথে যেতে চাইলে যেতে পারো। রিমি বেগমের কথা শুনতেই সেখানে উপস্থিত আরমান সাহেবের মুখটা থমথমে হয়ে গেল। সাথী বেগমের চোখ দুটো ভারী দেখালো। রায়ান তখনও ভাবান্তরহীন। অর্থের বাড়িতে যাওয়ার কথা শুনতে সবার আগে নিশাতি খুশি হয়ে উচ্চস্বরে বলল, আমি যেতে চাই আম্মু। খুশি হয়ে বলতে গেলেও পরক্ষণেই খুশিতে ভাটা পড়ল। স্বামীর রাগান্বিত চাহনি দেখতেই আওয়াজ নিচু হয়ে এলো। তা লক্ষ্য করে আরহান সাহেব ছেলের পানে একবার তাকালো। ছেলেকে এমন কঠোর চাহনিতে বৌমার দিকে তাকিয়ে থাকতে দেখে খেকিয়ে উঠল। এই ছেলে, তুমি আমার বৌমার পানে এভাবে তাকিয়ে আছো কেন? রায়ান বউয়ের থেকে চোখ সরিয়ে ভাবলেশীন বলে উঠল, আমার বউ, সো আমার যেভাবে ইচ্ছে তাকাবো। ছেলে কি সেই দিনের ঝগড়ার কথা মনে রেখেছে নাকি? আর কি নির্লজ্জ ছেলে, তার এসব কথা বড়দের সামনে বলছে। তবে তিনিও দমে থাকার মানুষ নয়, তাই পুনরায় বলল, তাকাও যেভাবে ইচ্ছে হয়, কিন্তু যেহেতু যেতে চেয়েছে সেহেতু নিঃশ্বাস যাবেই। দুদিন আগে ঘুরে এসেছে আব্বু। তাতে কি, যেতে যখন চেয়েছে পুনরায় যাবে, সমস্যা কোথায়? ঠিক আছে, তাকে জিজ্ঞেস করো, যদি যেতে চায় আমি বারণ করব না। ছেলের ভাবলেশীন কথা শুনে আরহান সাহেব পুত্রবধূর পানে তাকিয়ে শুধালো, আমাদের সাথে যেতে চাও আম্মু? শ্বশুরের প্রশ্ন শুনে নিশাত একবার স্বামীর পানে তাকালো। লোকটা নিটোল চোখে তাকিয়ে আছে। ওই চোখে যে নীরব হুমকি লেগে আছে তা ভালোই বুঝল নিশাত। একটা ঢোক গিলে শ্বশুরের পানে তাকিয়ে নিচু স্বরে জবাব দিল, আজ আপনারা যান আব্বু, আমি আবার পরে যাব। আরহান সাহেব হতাশ শ্বাস ফেলল। ছেলেটা তার আসলেই খাটাস। বউকে কেউ এইভাবে ভয় দেখায়? তিনি আর কথা বাড়ালেন না। ওনারা থামতেই পাশ থেকে আয়ান বলে উঠল। এত কথার বিপরীতে আরমান সাহেব থমথমে মুখে উঠে দাঁড়ালো। গমগমে স্বরে নিজের মতামত জানালো, যার যেখানে যাওয়ার যাও, আমার অনেক কাজ আছে, তাই কোথাও যাচ্ছি না। শেষ করেই সেখান থেকে চলে গেলেন। নীরব হয়ে বসে থাকা সাথী বেগমের পানে তাকিয়ে রিমি বেগম শুধিয়ে উঠলেন, তা তুই কি যাবি নাকি তোরও কোনো কাজ আছে? জায়ের প্রশ্ন শুনে তার পানে তাকিয়ে ছোট এক শব্দে প্রত্যুত্তর করল সাথী বেগম। যাবো আপু। উত্তর পেয়ে হয়তো খুশি হলেন রিমি বেগম। পুত্রবধূকে ডেকে নিয়ে কিচেনের দিকে চলে গেলেন। প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি যাবে। তাছাড়া মেয়েটা কত দিন তাদের ছেড়ে দূরে আছে। মেয়েটার জন্য কিছু তৈরি করে না নিয়ে গেলে কি হয়? এই জন্য পুত্রবধূকে সাথে নিয়ে পুরো উদ্যমে কাজে লেগে পড়ল। সাথী বেগম রুমে প্রবেশ করতেই দেখল স্বামী তার বিছানার একপাশে একটা ফোন হাতে নিয়ে বসে আছে। সাথী বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। এগিয়ে গেলেন আলমারির দিকে। সেখান থেকে কিছু বের করে বিছানায় রাখলেন। সেগুলো গুছিয়ে রাখতে রাখতে হঠাৎ আওড়ালো, কোনো কাজ তো নেই, মেয়েটাকে একবার দেখতে গেলেই পারতে। নিজে যেতে ইচ্ছে হচ্ছে, যাও, আমার পিছু লাগতে আসবে না। প্রত্যুত্তরে স্বামীর গমগমে গলা শুনে সাথী বেগমও রাগত্ব স্বরে বললেন, হ্যাঁ, মেয়েটা তো আমার একারই, তাই আমাকে তো যেতেই হবে। তোমার কি আর কোনো চিন্তা আছে যে মেয়েটা এতদিনে ফোন ধরছে না? কেমন আছে মেয়েটা? স্ত্রীর রাগান্বিত স্বর শুনে হাতের ফোনটা রেখে দিয়ে স্ত্রীর পানে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি বলতে চাও? ও আমার মেয়ে না?
আমার ওর জন্য চিন্তা হয় না? আর ওখানে গিয়ে কি দেখবো? মেয়েটা আমার কষ্টে ডুবে আছে। এসব তোমার দেখার ইচ্ছে হলে যাও। বিয়ে তো হয়েই গেছে, এখন ভালো থাকুক আর কষ্টে থাকুক। কিছু করার আছে? বিয়ে তো ভেঙে দিতে পারি না। পারবা মেয়েকে নিয়ে আসতে? তাহলে এত জেদ দেখাচ্ছ কেন? স্ত্রী হয়তো সঠিক কথা বলেছেন, কিন্তু আরমান সাহেব তা মানলেন না। থমথমে কণ্ঠে আওড়ালেন, বিয়ে ভেঙে দিতে হবে না। সেদিন সমস্যার সম্মুখীন হবে, বাস্তবতা বুঝবে। তোমার মেয়ে সেদিন এমনিতেই ওই ছেলেকে ছেড়ে চলে আসবে। স্বামীর কথা ঠিক পছন্দ হলো না। ছেলেটা গরিব বলে হয়তো তিনিও পছন্দ করেন না, তাই বলে মেয়ে ডিভোর্স ট্যাগ পাক, এটা তিনি কখনোই চান না। তিনি ভরাট স্বরে শুধালেন, তো কি চাও? মেয়েটা একদিন ছেলেটাকে ছেড়ে দিয়ে ডিভোর্সি ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াক? ডিভোর্সি হলে হবে আমার মেয়ে ওখানে থেকে কষ্ট পাচ্ছে, এটা ভালো। তখন আমি ওকে আরো ভালো জায়গায় বিয়ে দেব। ভারিক্কি স্বরে এমন উত্তর শুনে সাথী বেগম রেগে উচ্চস্বরে বলে উঠলেন, মেয়েটা আমার ঠিক কাজেই করেছে ওখানে চলে গিয়ে, নয়তো তোমার মতো কাউকে কপালে জুটলে মেয়েটার আর সুখের মুখ দেখা লাগতো না। আরমান সাহেব রেগে উঠে দাঁড়ালেন, নিজেও উচ্চস্বরে বললেন, আচ্ছা, তোমার মনে হয় আমার সাথে থাকতে ভীষণ কষ্ট হয়, তা থাকো কেন? যাও না, এখনই চলে যাও। সাথী বেগম বললেন, হ্যাঁ, তুমি তো এটাই চাও যে আমি চলে যাই আর তুমি নিজের মতো চলতে পারো, পর নারীদের সাথে মেতে থাকতে পারো। অসভ্য মহিলা, জীবনটা একেবারে শেষ করে দিল। বউয়ের কথার পিঠে উপরোক্ত কথা বলে গম গম করতে করতে চলে গেলেন রুম থেকে বেরিয়ে। হয়তো ছুটির দিনে এইভাবে ঝগড়া করে কাটিয়ে দেওয়ার মুড ওনার নেই। আরমান সাহেব যেতেই সাথী বেগম বসে পড়লেন বিছানায়। চোখ দুটো ভরে উঠল। যতই হোক, তিনি তো মা, ভুল করলেও মেয়ের জন্য খারাপ লাগে, চিন্তা হয়। রোজ কল করে, কিন্তু মেয়েটা ফোনে রিসিভ করে না। শেষে রায়ানের থেকে খোঁজ নিতে হয়। মেয়েটার জন্য আজকাল তার বুকটা পড়ে। এমন তো নয় যে তিনি মেয়েকে ভালোবাসেন না, তবে মেয়ের এমন সম্পর্কও মেনে নেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু মেয়ে এখন দূরে থাকায় সব ভুলতে বসেছে। তাই নিজেও কতবার স্বামীকে বলেছে মেয়েটাকে দেখে আসুক বা গিয়ে নিয়ে আসুক, কিন্তু আরমান সাহেব তা মানতে নারাজ। এই নিয়ে তাদের মাঝে রোজ ঝগড়া চলে। তাদের সংসারটা আর পাঁচটা সংসারের মতোই, সব ঠিক থেকেও যেন কোনো কিছুই ঠিক নেই। তাদের বিয়ে হয়েছিল ভালোবেসে, দুই পরিবারই সচ্ছল ছিল, তাই কোনো পরিবার থেকেই বাধা আসেনি। তবে বিয়ের পর সাথী বেগম জানতে পারেন তার স্বামীর অন্য নারীদের প্রতি দুর্বলতা আছে। তাই স্বামী এখন ভালো হলেও সন্দেহটা কমাতে পারেন না। তাছাড়া স্বামী ওনাকে খুব একটা সময় কখনো দেন না। দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম, কেউ কাউকে বুঝতে পারে না। আরমান সাহেবও এসব কথা রোজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন। শুধু স্ত্রীর দোষটাই খুঁজে পান, কখনো স্ত্রীকে বোঝার চেষ্টা করেন না। ছেলে মেয়েদের ভালোবাসে ঠিকই, কিন্তু কখনো তাদেরকে ঠিক মতো সময় দিয়ে দেখে না। বাড়ির দুই ভাই যেন ঠিক দুই মেরুর। এই জন্যই সাথী বেগমের বেশি খারাপ লাগে। তার বড় জায়ের মতো তার ভাগ্যটা কেন হয়নি, এই নিয়ে হাজারো অভিযোগ। কিন্তু নিজেও কখনো স্বামীকে বুঝিয়ে বলার চেষ্টাও করেননি, বা নিজের স্বামীকে বোঝেনি। এইভাবেই চলছে ওনাদের সংসার। তবে একটা জিনিস কখনোই ঝগড়া বাড়ির কারোর সামনে বা ছেলে মেয়েদের সামনে করেন না। তবুও ছেলেমেয়েরা যেন সব কিছুই জেনে বসে আছে ভেবে আরও এক ফোঁটা অশ্রু গড়ালো কপল বেয়ে। হাতের পিঠে চোখ মুছে উঠে ফ্রেশ হতে চলে গেলেন। মেয়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে হবে তো। আরহান সাহেব, আয়ান, রিমি বেগম আর সাথী বেগম, এই চারজনই যাবে অর্থীদের বাড়িতে। সবাই রেডি হয়ে নিচে আসলো। রায়ান আর আয়ান মিলে গুছিয়ে রাখা সব ব্যাগপত্র ডিকিতে তুলে রাখলো। সবার যাওয়া দেখে নিশাতের মন খারাপ হলো। তা লক্ষ্য করে রিমি বেগম পুত্রবধূর কাছে এগিয়ে এসে বললেন, তুমি চাইলে যেতে পারো আমার সাথে, আমি রায়নের সাথে কথা বলে নিচ্ছি। যাবে? নিশাত মুখ লটকে ডানে বামে মাথা নাড়িয়ে ভোতা মুখে আওড়ালো, আমি গেলে আপনার ছেলে পরে আমাকে বকবে, আপনারাই যান। পুত্রবধূর জবাব শুনে হাসি পেল রিমি বেগমের, তবে হাসলেন না। সাবধানে থাকতে বলে নিচে গিয়ে গাড়িতে চড়ে বসলেন। আরমান সাহেব উঠে বসতেই আয়ান তার ভাইকে বিদায় জানিয়ে গাড়ি ছোটালো।
গাড়ি চক্ষুর আড়াল হতেই রায়ান এগিয়ে এসে দাঁড়ালো বউয়ের নিকটে। বউয়ের যে মন খারাপ তা ভালোই জানে। বউয়ের মন ঠিক করতে মজা করে বলে উঠল, ফাঁকা বাড়ির ফায়দা উঠানো প্রয়োজন বলো পাখি? কথার মানে বুঝতে পেরেই নিশাত হালকা রাগত্ব স্বরে উচ্চারণ করলো। সভ্য ডাক্তার। বলেই সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়াতে গেলেই রায়ান তার একটা হাত টেনে ধরল। কোনো কথা ছাড়াই বউকে পাঁজা কোলে তুলে নিল। বাড়ির দোরগোড়ায় বিধায় নিশাত লজ্জা পেয়ে কিছু বলবে, তার পূর্বেই রায়ান শান্ত স্বরে বলে উঠল, আজ না হয় আমি আমার বউয়ের পদযুগল হলাম, ঠিক আছে পাখি? নিশাত আর বাদ সাধল না, দুই হাতে স্বামীর গলা পেঁচিয়ে ধরল। রায়ান সম্মতি পেয়ে উপরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। নিশাত স্বামীর মুখ পানে তাকিয়ে মিষ্টি হেসে শুধালো। আপনি এত ভালো হয়ে গেলেন কেন? রায়ান এক ভ্রু উঁচিয়ে তাকালো, গলার স্বর নরম করে শুধালো, আমি খারাপ ছিলাম বুঝি? আগে তো বেশ গম্ভীর ছিলেন, কিন্তু আজকাল আপনাকে মাঝে মাঝে হাসতে দেখা যায়। দিন দিন বেরসিক থেকে রসিক হয়ে যাচ্ছেন, তাই বললাম। নিশাতের কথার পিঠে আলতো হাসি উপহার দিল রায়ান। এক স্বরে আওড়ালো, হয়তো আরও দেখতে পাবা, তবে সব শুধুই তোমার জন্য। কিন্তু ভুল করে দেখো একবার, আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। ভালো কথার মাঝে এমন হুমকি শুনে নিশাতের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। মুখ লোটকে বলে উঠল, আমার দলে আব্বু আম্মু আছে, আপনি একবার বকেই দেখেন না। তুমি আমার রাগ সম্পর্কে জানো না চড়ুই পাখি, তাই ভালো হয় দল না বানিয়ে স্বামীর কথা মেনে চলার চেষ্টা করো। বিপরীতে নিশাত মুখ গোমরা করে পড়ে রইল স্বামীর বুকে। নিজেদের রুমে এসে বইয়ের কপালে আলতো চুমু খেয়ে তাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, চলো তোমার ইচ্ছা পূরণ করার কাজে নেমে পড়ি, স্বামীকে সাহায্য করো বউ পাখি। নিশাতের ভ্রু কুঁচকে এলো। কী ইচ্ছে পূরণের কথা বলছে? পরক্ষণেই রায়ানকে লাইব্রেরি রুমে যেতে দেখে যেন সব বুঝতে পারল। রায়ান এতদিন সময় পায়নি বিধায় এইসব করতেও পারেনি। আজ ফ্রি বিধায় নতুন করে লাইব্রেরি রুম সাজাতে ব্যস্ত হলো। বই রাখা আলমারিগুলো রুমের কর্নার বরাবর সাজিয়ে রাখলো। রুমে রাখা কাউচটা জায়গা পরিবর্তন করে দরজার পাশ বরাবর রাখলো। নিশাতের পড়ার টেবিল এনে মাঝ বরাবর রাখলো, যাতে পড়তে বসলেই যে পাশে তাকাবে শুধু বই নজরে পড়বে। সমস্ত বইপত্র নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখলো। এইসব করতেই দুপুরে এসে ঠেকলো সময়। কাজ শেষ করে বউকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে শুধালো, পছন্দ হয়েছে আপনার মিসেস? নিশাত কথা বলতে ভুলে গেল খুশির ঠেলায়। তার কত দিনের স্বপ্ন এমন একটা রুম হবে যেখানে শুধু বই আর বই হবে। নিজের না হোক, স্বামীরটা পেয়েই তো সে মহা খুশি। মনটা খুশিতে নেচে উঠল। ঘুরে স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরল। বউয়ের মনোভাব বোধহয় বুঝল রায়ান। সে নিজেও শক্ত করে জড়িয়ে নিয়ে মজার স্বরে আওড়ালো, এমনভাবে জড়িয়ে ধরলে তো কন্ট্রোল করা কষ্টকর হয়ে যাবে পাখি, তারপর কি করবে তুমি? নিশাত লজ্জায় আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার মুখ বন্ধ রাখুন। রায়ান সত্যিই চুপ করল। নিশাত ওইভাবে থেকে পুনরায় বলল, মনে আছে এখান থেকে একটা বই নেয়ার জন্য আপনি আমাকে বকেছিলেন? বউয়ের প্রশ্ন শুনে চুলের উপরে মাথায় একটা চুমু খেয়ে আওড়ালো, ও সব ভুলে যাও, তখন রেগেছিলাম আমি। তবে আবারও বলছি, আমি রেগে গেলে ওর থেকেও বেশি বকা দিয়ে ফেলতে পারি। কিন্তু তোমার তখন স্বামীকে বোঝা উচিত। যদি কখনো দেখেছি রেগে বা কষ্ট পেয়ে উল্টাপাল্টা কিছু করেছো, তাহলে আমি তোমাকে জাহান্নাম দর্শন করিয়ে আনবো, মাথায় রেখো। নিশাত আড়ালে মুখ ভেঙালো। এই লোক কখনো ঠিক হওয়ার নয়। ভালো মন্দ মিশিয়ে সেই খিচুড়ি পাকাচ্ছে। ধমক এই লোক দেবেই। পরক্ষণে দুইজন একে একে গোসল সেরে এলো। যদিও রায়ান সকালে একবার গোসল করেছে, এই লোকের কাজই বোধহয় সারা দিন গোসল করা। রায়ান পুনরায় বউকে কোলে নিয়ে নিচে এলো। তার মা রান্না করে রেখে গেলেও তার ইচ্ছে হলো নিজের হাতে কিছু রান্না করার। যদিও রান্না তেমন পারে না, তাই নিশাতের সহায়তা চাইল। নিশাতও মেনে নিল। নিশাতকে কাউন্টারের উপরে বসিয়ে দিয়ে নিজে সবজি বের করে কাটতে শুরু করলো। নিশাত শুধু বসে বসে দেখল আর মাঝে মাঝে এটা সেটা দেওয়ার ইন্টারেকশন দিল। রায়ান সবজি চাপিয়ে দিয়ে ফ্রিজ থেকে কিছু ফল বের করে বউয়ের কাছে রাখলো। নিজের হাতে নিশাতকে খাইয়ে দিল। রায়ান হঠাৎ এক টুকরো আপেল হাতে নিয়ে নিশাতের পানে তাকিয়ে বলল, এখন অন্যভাবে ট্রাই করো সোনা। বলেই আপেলের টুকরোটা নিজের মুখে পুরে নিল।
নিশাত অবাক হয়ে তাকাতেই চোখ দিয়ে ইশারা করলো খেতে। নিশাত অবাক আর লজ্জায় তখনও হা হয়ে তাকিয়ে। নিশাতকে খেতে না দেখে আর তার আরেকটু কাছে দাঁড়িয়ে চোখ গরম করে তাকাতেই নিশাত খাওয়ার জন্য মুখ বাড়ালো। নিশাত মুখ বুজে ছোট একটা কামড় বসিয়ে সেখান থেকে কোনো রকম একটু খেয়ে নিল। কিন্তু আনরোমান্টিক বউয়ের খাওয়ার ধরন বোধহয় পছন্দ হলো না রায়ানের। বাকি আপেলটুকু নিজে খেয়ে ছোট একটা কালো জাম নিশাতের সামনে ধরে নির্দেশ দিল, এটা মুখে নাও। নিশাত স্বামীর আজ্ঞা বুঝে শুষ্ক ঢোক গিলে ফলটা মুখে পড়ল। রায়ান বউয়ের দুই পা কিঞ্চিত ফাঁক করে সে নিজে বউয়ের আরেকটু কাজ ঘেঁষে দাঁড়ালো। নিশাতের কান বরাবর গালের উপর নিজের দুই হাত রেখে নিশাতের ঠোঁটে চেপে রাখা ফলটা নিজের মুখে নিল। ঠোঁটের উপরে রায়ানের ঠোঁটের স্পর্শ পেয়ে নিশাত কেঁপে উঠল। সেই কম্পনকে প্রশমিত করতে রায়ান নিজে একটা হাত গাল থেকে সরিয়ে বউয়ের পৃষ্ঠদের শক্ত করে জড়িয়ে ধরে বউয়ের ওষ্ঠজোড়া সম্পূর্ণরূপে আঁকড়ে ধরল। কিন্তু এতে নিশাতের কম্পন কমার বদলে আরও বেড়ে গেল। নিজেকে ছাড়াতে ব্যস্ত হলো। এতে রায়ান বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, সবসময় এত বাধা দাও কেন? কি সমস্যা? এমন স্বর শুনে নিশাত একটু ভয় পেয়ে গেল। কোনো মতে জোরে শ্বাস ফেলে বলল, বাড়িতে কত সার্ভেন্ট আছে, যদি কেউ চলে আসে? বউয়ের শঙ্কা বুঝল, তবে এতে তার বিরক্তি কমল কি না বোঝা গেল না। বউয়ের থেকে সরে রান্নায় হাত দিয়ে সেই একই স্বরে বলল, যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ কেউ এখানে আসবে না। এখন শান্ত হয়ে বসো, আমিও আসছি না কাছে। লোকটা কি রেগে গেল? বুঝতে না পেরে শুধালো, আপনি কি রেগে গেছেন? আমি সরি। বউয়ের মুখে সরি শুনে রায়ান জোরে একটা শ্বাস ফেলল। শান্ত স্বরে বলল, রাগ করিনি, তবে কখনো আমাকে বাধা দিবে না, বুঝেছো? নিশাত মুখে হ্যাঁ না কিছুই বলল না, শুধু নীরবে স্বামীর পানে তাকিয়ে থাকলো। রায়ানও যেন নির্দেশ দিল, তাই জবাব পাওয়ার আশা করল না। রান্না শেষ হতেই রায়ান সব গুছিয়ে বউকে নিয়ে খেতে বসলো। খাওয়ার মাঝেই রায়ানের ফোন এলো। ফোন রিসিভ করে রায়ান যেন আরও বিরক্ত হলো। ইচ্ছে ছিল সারা দিনটাই আজ বউয়ের সাথে কাটাবে, তা বোধহয় আর হলোই না। ফোনটা রেখে দিয়ে বউয়ের পানে তাকিয়ে মুখ গোমরা করে বলল, আমাকে এখন যেতে হবে। একা থাকতে পারবে নাকি যাবে আমার সাথে? রায়ান চলে যাবে শুনে খারাপ লাগলো নিশাতের। তবে রায়ানের সাথে গিয়ে সময় নষ্ট করতে চাইল না। মুখে বলল, পারবো থাকতে, আপনি একাই যান আর দ্রুত ফিরে আসবেন। বইয়ের জবাবে খুশি হলো কিনা বোঝা গেল না। খাওয়া শেষ করে উঠে বইয়ের পাশে এসে দাঁড়ালো। বইয়ের কপালে আলতো স্পর্শ দিয়ে সাবধানে থাকতে বলেই চলে গেল। নিশাত সব গুছিয়ে রেখে রুমে গিয়ে বই নিয়ে বসলো আর অপেক্ষা করতে লাগলো কখন তার স্বামী যান আর বাড়ির বাকি সদস্য ফিরে আসে তার জন্য। ছুটির দিন, তাই আজ বাড়িতেই আছেন নিতু বেগম। প্রত্যেক ছুটির দিনে একাই কাটায়, কিন্তু আজ একজন সঙ্গী পেয়ে তার সাথেই সময় কাটানোর ইচ্ছে পোষণ করলেন। সকালের খাওয়া শেষে পুত্রবধূকে নিয়ে বসেছে বাইরে। তেল গরম করে এনে তাই নিজের হাতে দিয়ে দিচ্ছে মেয়েটার মাথায়। আর তার জীবনের গল্প শুরু করেছেন। এতদিন পরে কাউকে পেয়ে যেন নিজের সব গল্প নিয়ে বসেছেন তিনি। অর্থে এতে বিরক্ত হলো না, বরং ভালো লাগলো। এইভাবে মাথায় তেল দিয়ে দিচ্ছে, আবার তার সাথে এত কথা বলছে। এতে তারও যেন একাকিত্ব দূর হয়ে যাচ্ছে। তারও তো এই বাড়িতে সময় কাটে একা একা। শাশুড়ি মা স্কুলে চলে যায় আর সে একা হয়ে যায়। ভাগ্যিস নির্ভরের ছোট ছোট দুটো চাচাতো ভাই বোন আছে। তারা না থাকলে তো সে কেঁদেই ফেলতো। অর্থে নিজেও শাশুড়ির সাথে আজ ঘোষ গল্পে মেতে উঠল। গল্প করতে করতে দুপুরে এসে ঠেকেছে, তাও দুইজন ভুলতে বসলো। হঠাৎ নিজেদের উঠোনে একটা গাড়ি থামার শব্দে ধ্যান ছুটল দুইজনের। অর্থী গাড়ির পানে তাকাতেই চোখ স্থির হয়ে গেল। তারপরে যখন একে একে গাড়ি থেকে মা, ভাই, বড় আব্বু আর বড় আম্মুকে নামতে দেখলো, তখনই তার দুই চোখ ভারী হয়ে এলো। আরহান বাবুকে দেখে নিতু বেগম চিনতে পারলেন, তাই তো তড়ি ঘড়ি করে উঠে এসে আগে কুশল বিনিময় করলেন। ঘরের ভেতর গিয়ে বসার অনুরোধ জানালেন। অর্থে উঠে ছোট ছোট পায়ে তাদের সামনে এসে দাঁড়ালো। আয়ান বোনকে দেখেই আগে বুকে নিয়ে তার হালচাল জানতে চাইল। অর্থে ধরা স্বরে জবাব দিল। আয়ান বোনকে ছেড়ে দিতেই অর্থে তার বড় আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। রিমি বেগম আর সাথী বেগম তাকিয়ে দেখল নির্ভারদের বাড়িটা। তা লক্ষ্য করে অর্থে ব্যথাতুর হেসে বলে উঠল,
মেয়ের শ্বশুর বাড়ি এসে লজ্জিত বোধ করছো বড় আব্বু? কিন্তু বিশ্বাস করো, আমার স্বামী গরিব বলে আমার একটুও লজ্জা লাগে না, খারাপও লাগে না। মেয়ের কথা শুনে মায়াময় দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে। কাছে এগিয়ে মুখে হাত বুলিয়ে দিয়ে ধীর স্থির কণ্ঠে আওড়ালেন রিমি বেগম। একটা কথা বল, আমি তোর মা নাকি তুই আমার? এত বড় বড় কথা কবে থেকে শিখেছিস? নাকি বিয়ে হতেই বড় হয়ে গেছিস? যদি লজ্জাই পাবো তাহলে কি এখানে আসতাম বল? এতদিন পর বাড়ির সবাইকে দেখে নিজেকে ঠিক রাখতে কষ্ট হলো অর্থের। না চাইতেও পানি গড়ালো চোখ বেয়ে। তা দেখেই রিমি বেগম বিচলিত হয়ে মেয়েকে বুকে আগলে নিলেন, ফের শুধালেন। কেমন আছিস আম্মু? ফোন রিসিভ করিস না কেন আমার? বিয়ে হতে বড় আম্মুকে পর করে দিয়েছিস বুঝি? অর্থে নিজেকে সামলানোর চেষ্টা করে উত্তর করল। ভালো আছি বড় আম্মু, তুমি কেমন আছো? ভালো। জবাব পেয়ে অর্থে ওনাকে ছেড়ে দিয়ে বড় আপুর সাথে কথা বলে আধারে ঘেরা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা নিজের মায়ের সামনে দাঁড়ালো। নিজের মাকে জড়িয়ে নিয়ে শুধালো। কেমন আছো আম্মু? মেয়েকে এতদিন পর বুকে পেয়ে সাথী বেগমেরও চোখে পানি এলো। সন্তর্পণে তা মুখে মুছে নিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে জবাব দিলেন। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, চলো সবাই ভেতরে। বলে সবাইকে বড় ঘরের ভেতরে নিয়ে বসতে দিল। এখনও গোসল করেনি বিধায় অর্থী আগে গোসল সেরে এলো। শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে সবাইকে খেতে দিল। আরহানবাবু জানালেন তারা একটু পরেই চলে যাবেন, এসেছিল শুধু মেয়েটাকে দেখতে। এটা শুনতেই অর্থের মন খারাপ হয়ে গেল, তবে কিছু বলল না। চলে যাবে বিধায় নীতি বেগম দ্রুত বাড়িতে যা ছিল তাই দিয়েই রান্না চাপলেন। অর্থে শাশুড়িকে একা ছাড়ল না, টুকটাক কাজে হেল্প করলো। সাথী বেগম আসার পর থেকে মেয়েটার সব কর্মকাণ্ড লক্ষ্য করলেন। মেয়েটা বাইরে তৈরি একটা বাথরুম থেকে গোসল করে এসেছে, আবার শাশুড়ির সাথে কাজ করছে। নিশ্চয়ই এই বাড়িতে সাধারণ এক গ্যাসের চুলা ছাড়া আর কিছুই নেই যা দিয়ে সহজে রান্না করে খেতে পারবে। আর না আছে এই বাড়িতে এসি। সাধারণ একটা বাড়ি, যার সব কিছুই সাধারণ। কিন্তু মেয়েকে দেখে মনে হলো না যে সে এখানে খারাপ আছে। তবুও মায়ের মন যেন কোথায় একটা খারাপ লাগলো। নিশ্চয়ই তার মেয়েটার অনেক কষ্ট হয়, কিন্তু মুখ ফুটে বলল না কিছু। তার নরম মনের মেয়েটা কবে এত শক্ত কর্মঠ হয়ে উঠল ভেবে সাথী বেগমের চোখ পুনরায় ভরে উঠল। মেয়েটা যখন অনেকটা পর শাশুড়িকে ছেড়ে তাদের কাছে এলো, তখনই সাথী বেগম মেয়েকে দেখতে পেয়ে বলে উঠলেন, তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো। মায়ের মুখে বাড়ি ফেরার কথা শুনে বুকে রক্তক্ষরণ শুরু হলো অর্থের। ভারাক্রান্ত মন আরও ভারাক্রান্ত হয়ে গেল। এমনিতেই নির্ভর ফোন করে জানিয়েছে এই সপ্তাহে বাড়িতে আসবে না। এত ঘন ঘন বাড়িতে এলে পড়াশোনা করবে কখন? অর্থে বুঝলেও মনকে বোঝাতে ব্যর্থ, তাই নিয়ে মন খারাপ। আবার বাড়ির লোক হঠাৎ এলো, কিন্তু বাবা এলো না, তা দেখে আরও মন খারাপ। তার মাঝে মায়ের এমন বাক্য যেন মেয়েটাকে ভেঙে দিল। আর বিয়ের এতদিন হয়ে যাওয়ার পরে এইসব কথার বলার কি কোনো মানে আছে? ভেবে স্বরে একটু কঠোরতার ফুটিয়ে জবাবে বলল, আমি কোথাও যাব না নির্ভরকে ছেড়ে, ভুল করেও এইসব আর বলবে না। মেয়ের স্বর শুনে বুঝলেন মেয়েকে কষ্ট দিয়ে ফেলেছেন, কিন্তু মেয়েটা যা বুঝেছে তিনি তা বলেননি। তাই সংশোধন করে পুনরায় বলল, তুমি ভুল ভাবছো, আমি তোমার স্বামীকে ছাড়তে বলিনি, শুধু বলেছি এখন থেকে আমাদের বাড়িতে গিয়ে থাকো। ছেলেটা যদি চাকরি পায় তখন না হয় তার কাছে গিয়ে থেকো, এখানে থাকার দরকার নেই। অর্থে বোধহয় সব বুঝল। স্বরটাকে পুনরায় নরম করে জবাব দিল, বলেছিলাম না ভিক্ষা করে খেতে হলেও খাবো, তবু তোমাদের দ্বারস্থ হব না। ভেবো না আমার শ্বশুর বাড়িতে আমি খুশি নই। যা আছে আমার স্বামীর, আমি তাতেই খুশি। তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ের কথার বিপরীতে কি বলবে বুঝলেন না সাথী বেগম। সেদিনের কথায় মেয়েটা এত কষ্ট পেয়েছে বুঝি যে এখনও তা ভুলতে পারেনি। তবুও নিম্নস্বরে শুধালো, তাহলে কি তুমি আরও বাড়িতে যাবে না? অর্থে আলতো হেসে বলল, যাব না কেন, অবশ্যই যাব। যেই দিন বাবা সহ তোমরা সবাই আমার স্বামীকে মেনে নিবে তখন ঠিকই বেড়াতে যাব আম্মু, এত ভেবো না।
সাথী বেগম ব্যতীত সবাই এতক্ষণ নীরব দর্শক হয়েছিল। এইবার আরহান সাহেব কথা বলে উঠলেন। চিন্তা করো না আম্মু, নির্ভারকে সবাই মেনে নিয়েছে, শুধু তোমার আব্বুকে একটু সময় দাও, সেও মেনে নিবে। প্রত্যুত্তরে আলতো হাসল অর্থী। রিমি বেগম মেয়েকে টেনে নিজের পাশে বসিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলেন, অধিকার দেখিয়ে বলে উঠলেন। অনেক কথা শুনিয়েছি তোমাকে আমি জোর করছি না, আর না তো ছেড়ে যাওয়ার জন্য বলছি, কিন্তু রায়ান আমাকে সব বলেছে। তাই যখনই শহরে পরীক্ষার জন্য যাবে তখন তোমাকে ওই নেওয়াজ মঞ্জিলেই থাকতে হবে। এই বিষয়ে তোমার কোনো কথা শুনতে চাই না, আর আজ থেকে ফোন রিসিভ করবে সব সময়, না হলে কিন্তু আমি তোমাকে বকে দেব। মনে থাকবে বড় আম্মুর কথা। বড় আম্মুর মুখে তুমি ডাক শুনে আর এমন স্বর শুনে বিরোধিতা করার সাহস হলো না অর্থের। মাথা নেড়ে নীরব সম্মতি জানালো। মেয়ের সম্মতি পেয়ে রিমি বেগম স্বস্তির শ্বাস ছাড়লেন। নিতু বেগমের রান্না শেষ হতেই সবাই খেতে বসলেন। খাওয়া শেষ করে কিছু সময় জিরিয়ে নিয়ে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে দিলেন। আরহান সাহেব হাত জোর করে নিতু বেগমের কাছে আবদার জানালেন নির্ভর যেন অর্থীকে নিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসে। শাশুড়ি কিছু বলার আগেই অর্থী নিজেই বিরোধিতা করে উঠল। তোমার মেয়ে ও বাড়িতে গেলেও যতদিন তোমরা মেনে না নিবে ততদিন আমার স্বামী ও বাড়িতে যাবে না বড় আব্বু। এই বিষয় জোর করবে না তোমরা প্লিজ। মেয়ের কথা বুঝলেন আরহান সাহেব। মেয়ের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, খুব দ্রুতই তোমার বড় আব্বু তার মেয়ে জামাইকে নিতে আসবে, তখন যাবে তো? অর্থী মাথা নেড়ে সায় জানালো। পুনরায় সবাইকে জড়িয়ে ধরে বিদায় জানালো। সবাই গাড়িতে চড়ে বলতেই কিছু সময়ের মধ্যেই গাড়িটা ছুটে বেরিয়ে গেল চক্ষুর আড়ালে। সবাই যেতেই অর্থী পুনরায় ডুকরে উঠল। নিতু বেগম পুত্রবধূর মনের অবস্থা বুঝতে পেরে মায়ের মতো বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিলেন, যেন মেয়েটা তার বুকে মাথা রেখে এক টুকরো শান্তি খুঁজে পায়, নিজের আপন জনের চলে যাওয়ার কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারে। গাড়িখানা এসে থামল নেওয়াজ মঞ্জিলের গেটের সামনে। কলেজ শেষে আজও বায়না জুড়ে দিয়েছিল সে আজ বাড়ি ফিরতে চায়, কাজে যাবে না। বউয়ের আবদার মেনে নিয়েছে রায়ান, কোনো প্রশ্নবিদ্ধ না করে বাড়িতে ফিরিয়ে এনেছেন। বউকে কেমন আজ হাসি খুশি লাগছে দেখেও কারণ জিজ্ঞাসা করল না রায়ান। গাড়ি স্থির হতেই নিশাত আশেপাশে তাকালো। রায়ান 2 দিন ধরে অনেক রাতে বাড়িতে ফেরে, হয়তো কাজের চাপ বেড়েছে। কিছু একটা ভেবে অকস্মাৎ শুধালো, আপনার কি আজও অনেক কাজের চাপ আছে? অনেক রাতে বাড়ি ফিরবেন বুঝি? রায়ান হাত বাড়িয়ে বউয়ের মুখে পড়া ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিয়ে শান্ত স্বরে বলল, জানি না কখন ফিরতে পারবো, কাজের চাপ একটু আছে। কেন? নিশাত জবাব পেয়ে পুনরায় কিছু ভেবে প্রফুল্ল মনে আবদার করে উঠল। আজ একটু দ্রুত ফিরবেন। হ্যাঁ। এত সুন্দর আবদার রায়ানের ফেরাতে ইচ্ছা করল না, তবুও কথা দিতে পারল না। তবে মজার স্বরে বলল, হঠাৎ এই আবদার কেন? স্বামীকে কাছে না পেয়ে মিস করছো বুঝি? নিশাত আলতো হেসে বলল, হ্যাঁ করি তো মিস। আসবেন তো দ্রুত? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। স্বামীর প্রত্যুত্তর পেয়ে নিশাত খুশি হয়ে গাড়ি থেকে নেমে গেল। নিশাত ভেতরে যেতেই রায়ানও পুনরায় গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে গেল। নিশাত বাড়ি ফিরে প্রথমে ফ্রেশ হয়ে খেয়ে নিল, তারপরে একটু জিরিয়ে নিয়ে আয়ানকে সাথে নিয়ে মার্কেটে গেল। আয়ানকে সে আগেই বলে রেখেছিল, তাই আয়ানও ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিল। মার্কেট থেকে দ্রুত কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরে এলো। আয়ানকে সাথে নিয়ে কিনে আনা জিনিস নিয়ে লাইব্রেরি রুমটা সুন্দর করে সাজালো। এইসব করতে করতে সন্ধে গড়ালো। লাইব্রেরি রুমটা তালাবন্ধ করে রেখে নিচে গিয়ে শাশুড়ির সহায়তা নিয়ে সুন্দর একটা লাভ শেপ কেক তৈরি করলো। কেকটাও সুন্দর করে ডেকোরেশন করে নিল। তারপরে কেকটা নিয়ে লাইব্রেরি রুমের নিজের পড়ার টেবিলটার উপরে রেখে দিল। রুমে ফিরে এসে আবার গোসল সেরে ফ্রেশ হয়ে এলো। কী মনে করে আলমারি খুলে সেদিনের রায়ানের কিনে আনা শাড়ি থেকে একটা লাল রঙা পাতলা ধরনের জর্জেট শাড়ি পরনে জড়িয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সুন্দর মতো একটু সাজলো আজ। নিজ ইচ্ছায় চোখের নিচে একটু কাজল দিল, ঠোঁটজোড়া লাল রঙে আবৃত করে নিল। নিজেই নিজেকে আয়নায় দেখে লাজুক হাসলো। পরক্ষণে উঠে লাইব্রেরি রুমে গিয়ে আলোটা নিভিয়ে দিয়ে অন্য একটা সুইচ অন করতেই বিভিন্ন রঙের মরিচপাতি বাহারি আলোতে রুমটা ভরে উঠল।
বিভিন্ন রঙের বেলুন ভেসে বেরোলো হালকা ফ্যানের বাতাসে, কিন্তু তা কিছু তাজা ফুলের গন্ধে ভরে উঠল রুম জুড়ে। সব কিছু অবলোকন করে নিশাত আলতো হাসল। এই সব কিছু করেছে তার স্বামীকে সারপ্রাইজ দেবে বলে। অর্থেদের বাড়ি থেকে ফেরার পর শাশুড়ির মুখে শুনেছিল রায়ানের জন্মদিনের কথা। তখনই মনে মনে এইসব ভেবে রেখেছিল। তারপরে কেটেছে 3টে দিন। কাল রায়ানের জন্মদিন, আর এইসব তারই আয়োজন। নিশাতের ইচ্ছে সে সবার আগে তার জামাইকে সুন্দর করে উইশ করবে, আর এইসব দেখলে নিশ্চয়ই তার বরবাবু সারপ্রাইজড হয়ে যাবে ভেবে পুনরায় হেসে একটা চেয়ারে টেনে বসে পড়ল। স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনতে শুরু করলো। রাত 12টা পেরিয়ে আরও কিছু সময় অতিবাহিত হলো, কিন্তু রায়ানের দেখা মিলল না। নিশাতের মনটা ভার হলো। লোকটা তো বলেছিল দ্রুত আসবে, তাহলে কেন এলো না? চোখ দুটোতে ঘুম এসে জড়ো হলো। টিকতে না পেরে ওখানেই টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল, যেন ঘুমিয়ে হলেও আজ এখানে বসে স্বামীর জন্য অপেক্ষা করবে। ঘড়ির কাঁটা যখন 12টা পেরোলো, তখন রায়ান নিজের কাজ শেষ করলো। টাইম দেখে মনটা কেমন করে উঠল। তার বউটা কত সুন্দর আবদার করে বলেছিল দ্রুত বাড়ি ফিরতে, অথচ সে এখনও হাসপাতালে পড়ে আছে। তড়ি ঘড়ি করে নিচে এসে গাড়িতে চড়ে বসলো। হাই স্পিডে গাড়ি চালিয়ে ছুটলো বাড়ির দিকে। রাত হওয়াতে গাড়ির আনাগোনা কম থাকায় রায়ান তাড়াতাড়ি পৌঁছালো বাড়িতে। সময় নষ্ট না করে দ্রুত রুমের দিকে গেল। তবে রুমে আসতেই ভ্রুতে ভাঁজ পড়ল। রুমে আলো চালানো, অথচ বউ তার রুমে নেই। আগেই ছুটল লাইব্রেরি রুমের দিকে। দরজা পেরিয়ে সামনে চোখ পড়তেই দুখানা পা স্থির হলো। অন্যরকম সৌন্দর্যে পরিপূর্ণ লাইব্রেরি রুম দেখে চোখের চাহনি স্থির হলো। মরিচবাতির আলোতে টেবিলের উপরে ঘুমিয়ে থাকা বউয়ের মুখ অবলোকন করে হৃদয় থমকে গেল। আলো আধারিয়া রুমের মধ্যে বউয়ের অন্যরকম সৌন্দর্য অবলোকন করে হৃদস্পন্দন তীব্র রূপ ধারণ করল। শুষ্ক ঢোকিল রায়ান। সমস্ত ক্লান্তি অবসাদ এক লহমায় দূর হলো মায়াময়ী মুখখানা দেখে। এমন করে সাজানো দেখে আর সামনে একটা কেক দেখে মনে পড়ল কাল তার জন্মদিন, বলতে গেলে আজই। এর জন্য বুঝি বউটা তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল? তাহলে তার জন্য সব ফেলতে গেল? মেয়েটা কষ্ট পেয়েছে নিশ্চয়ই। রায়ান দ্রুত কদম ফেলে বউয়ের কাছে গিয়ে নিচু হয়ে বসে পড়ল। আবেশিত দৃষ্টিতে তাকালো বউয়ের মুখ পানে। কাছ থেকে বউয়ের ঘুমন্ত মুখখানা আর মুখের ওই মায়া ভরা রূপ দেখে ঘাম জমতে শুরু করলো। মেয়েটাকে এইভাবে সে যে তাকে দিশেহারা করার পয়তারা করছে। মেয়েটাকে জাগিয়ে তুলতে ইচ্ছে হলো না, কিন্তু না ডেকেও উপায় নেই। তাই কণ্ঠ খাদে নামিয়ে আবেগেই স্বরে ডেকে উঠল, পাখি, বউ পাখি ওঠো, দেখো আমি এসেছি। বেশিক্ষণ হয়নি চোখটা লেগে এসেছিল, তাই কারো ডাক শ্রবণ হতেই চোখ মেলে তাকালো নিশাত। চোখের সামনে রায়ানকে দেখে প্রথমে নিজের ভ্রম ভাবল। চোখ বুজে নিয়ে পুনরায় চোখ মেলে তাকানোর পর পুনরায় রায়ানকে দেখতে পেয়ে বুঝল বান্দা সত্যিই এসেছে। এখন আসার সময় হয়েছে বুঝি? অভিমান হলো, তবে তা আবার ভুলেও গেল। নিশ্চয়ই লোকটা ব্যস্ত ছিল। তাছাড়া এমন একটা দিনে অভিমান করতেও চায় না সে। ভেবে মাথা তুলে ঘুম চড়ানো স্বরে বলল, কখন এসছেন? মাত্র। এসব আমার জন্য তুমি করেছো সব? ইশারায় সব দেখিয়ে শুধালো রায়ান। নিশাত মাথা নেড়ে সায় জানালো, মুখে উচ্চারণ করল, শুভ জন্মদিন স্বামীজান। সুস্থ থাকুন আর আজীবন আমার হয়ে থাকুন। বউয়ের উইশ শুনে কিঞ্চিত হাসলো রায়ান। বসে থেকে বউয়ের কপালে উষ্ঠ ছোঁয়ালো। তারপরে উঠে দাঁড়িয়ে শুধালো, কেক কিনে এনেছো নাকি মা তৈরি করে দিয়েছে? একবারও তার নামটা বলল না, বিধায় নিশাত মুখ কুমড়া করে বলল, আমি বানিয়েছি। জবাব পেয়ে রায়ান খুশি হলো। বউয়ের গোমরা মুখ অবলোকন করে নিশাতকে বসা থেকে উঠিয়ে কেক বরাবর দাঁড় করিয়ে দিয়ে নিজে পেছন থেকে বউকে জড়িয়ে ধরল। বউয়ের পাতলা শাড়ি পরা রূপ দেখে যেন নিশা চড়ে গেল রায়ানের মাথায়। তবে আপাতত নিজেকে সামলালো। নিশাতের কাঁধে আলতো নাক ঘষে বলল, দেরি হয়েছে বলে অভিমান করেছো, কিন্তু বিশ্বাস করো অনেক কাজ ছিল। চলো এখন কেক কাটি। রায়ানের এমন করে কাঁধে স্পর্শ করার নিশাত নড়ে চড়ে উঠল। স্বামীর বাহুবন্ধনে আবদ্ধ থেকে কেক কাটার জন্য সায় জানালো। রায়ান প্রথমে সেখানে রাখা একটা মোমবাতি ধরিয়ে দিল। তারপরে নিশাতের হাতে একটা ছুরি ধরিয়ে দিয়ে নিজে সেই হাতের উপরে হাত রেখে কেক কাটল।
ছোট একটা টুকরো কেক কেটে নিশাতের মুখের সামনে ধরল। নিশাত আলতো স্পর্শে সেখান থেকে একটু খেয়ে বাকিটুকু হাতে নিয়ে রায়ানের দিকে ফিরে খাওয়াতে চাইল। তবে রায়ান বাদ সাধল। নিশাতকে সম্পূর্ণ ঘুরিয়ে নিজের সম্মুখে দাঁড় করিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। নিশালো স্বরে আওড়ালো, বার্থডে কেক এভাবে খেতে নেই পাখি। নিশাত অবাক হয়ে প্রশ্নাত্মক নয়নে তাকালো। রায়ান জবাব দিতে কেকের সামান্য ক্রিম নিশাতের গালে লাগিয়ে দিল। নিশাতের মুখ পানে তাকিয়ে কিঞ্চিত বাঁকা হেসে নিচু হয়ে ঠোঁটের আলতো স্পর্শে সেই ক্রিমটুকু খেয়ে নিল। নিশাত যেন তার জবাব পেয়ে গেল। রায়ান পুনরায় একটু ক্রিম নিয়ে নিশাতের নিম্ন ওষ্ঠে মাখিয়ে দিয়ে জিভের ডগার সাহায্যে তা মুখে পুরে নিল। এমন কাজে নিশাত চোখ খিঁচে বন্ধ করে নিল। পুরো কায়া জুড়ে কাঁপন ধরল মেয়েটার। দুই হাতে রায়ানের বুকের কাছের জামাটা শক্ত করে আঁকড়ে ধরল। রায়ান সেই বন্ধ দুই নয়নের পানে তাকিয়ে গাঢ় সুরে আওড়ালো, তোমাকে সুন্দর লাগছে পাখি, খেয়ে ফেলার মতো সুন্দর লাগছে, একান্ত নিজের করে পাওয়ার মতো সুন্দর লাগছে। এখন আমি কি করব? মুখের উপরে গরম নিঃশ্বাসের তাপ, গাঢ় স্বরের এমন আবেগ মেশানো বাক্য আর স্বামীর এতটা নিকটস্থ নিশাতকে যেন অস্থির করে তুলল। মুখের পাক হারালো। রায়ান তা বুঝে সূক্ষ্ম হাসল। বউকে আরেকটু দিশেহারা করতে শাড়ির ফাঁক গলে উন্মুক্ত কোমরে হাতের আনাগোনা জারি করল। নিশাত এবার আরও জোরে রায়ানকে খামচে ধরল। জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। ফলস্বরূপ বুকের ওঠানামা দ্রুততর হলো। তা অবলোকন করে রায়ানের পুরুষসত্তা জেগে উঠল। নিজেকে আর আটকে রাখার প্রয়াস করল না। অকস্মাৎ বইয়ের কম্পনরত ওষ্ঠপুট নিজের আয়ত্তে নিয়ে নিল। আজ যেন রায়ান লাগাম ছাড়া হলো। বউকে উঁচিয়ে টেবিলের উপরে বসিয়ে দিল। টেবিলে রাখা কেকটা স্থান হলো ফ্লোরের অনেকটা জায়গা জুড়ে। অশান্ত পুরুষকে সামলাতে গিয়ে নিশাতের যখন শ্বাস নিতে কষ্ট হলো, তখন বুঝতে পেরে রায়ান তার ওষ্ঠ ছেড়ে দিয়ে নিচের দিকে নামলো। গলা ঘাড় জুড়ে ভেজা স্পর্শ আর ছোট ছোট কামড় দিয়ে ভরিয়ে তুলল। মেয়েটা দিশেহারা হয়ে রায়ানের চুলগুলো শক্ত করে টেনে ধরল। রায়ান নিজের কাজ জারি রেখে হাত বাড়িয়ে সেপ্টিপিনটা খুলে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিল। হাত বাড়িয়ে ব্লাউজের হুকে এসে স্থির করল। রায়ানের কাজ বুঝতে পেরে নিশাত বাদ সাধল। এমন মুহূর্তে বাধা দেওয়ার রায়ান বিরক্ত হয়ে থেমে গিয়ে বলল, বলেছি না আমাকে কখনো বাধা দেবে না, বিরক্ত করা আমার একদম পছন্দ নয়। নিশাত কিছু বলবে তার পূর্বে রায়ান তার মুখটা এগিয়ে নিশাতের কর্ণ স্পর্শ করে পুনরায় হাসকি টোনে বলে উঠল, সো ডিস্টারবেন্স নট অ্যালাউড পাখি, জাস্ট স্টে কোয়াইট অ্যান্ড ফিল ইয়োর হাজব্যান্ডস ওয়াইল্ড টাচেস। বলে পুনরায় কাজে মত্ত হলো। নিশাত শুষ্ক ঢোক গিলল। এই লোক যে আজ তার নিজের ভেতরে নেই তা শিওর। সে যাই করুক, এই লোককে আজ থামানো যাবে না। থামাতেও চাইল না। তবুও কেমন জানি ভয় হলো। তাই থামানোর চেষ্টা করে জোরে শ্বাস ফেলে ভয়ে ভয়ে উচ্চারণ করলো, আমার খুব ভয় লাগছে, প্লিজ থেমে যান। আবার বাধা দিতে চাওয়ায় রায়ান বিরক্তিতে নিশাতের গলায় জোরে দন্ত বসালো। নিশাত ব্যথায় চিৎকার করে উঠল কিঞ্চিত। রায়ান ফের থেমে গিয়ে শুধালো, কেন? নিশাত কাঁপা কাঁপা স্বরে বলতে চাইল, আমার প্রথমবার, তাই। এই সামান্য কারণে থেমে যাবে? বউকে বাধা দিয়ে অস্থির হয়ে রায়ান আওড়ালো, তো আমারও তো ফার্স্ট টাইম, কিন্তু আমার তো ভয় লাগছে না, কারণ আমার নিজের প্রতি ভরসা আছে, জানি বেস্টটাই দিব। তুমি নিজের প্রতি এমন একটু ভরসা রাখো না পাখি, দেখবে সব ইজিলি হয়ে যাবে। ঘন ঘন ফেলা বেসামাল নিঃশ্বাসের স্পর্শ পেয়ে আর স্বামীর অস্থির উন্মাদনা বুঝতে পেরে নিশাত আর বাধা দিল না। রায়ান দাঁড়িয়ে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলল কোথাও একটা। নিশাত লজ্জায় স্বামীর বুকে মুখ লুকালো। রায়ান বক্র হেসে বউয়ের মুখ তুলে পুনরায় ওষ্ঠচুম্বনে মত্ত হলো। মেয়েটাকে হাতের বেসামাল স্পর্শ দিয়ে উন্মাদ করে দিল। একটা সময় নিশাতও নিজের খেই হারিয়ে স্বামীর উন্মাদনায় লিপ্ত হলো। রায়ান একটু থেমে দ্রুততার সাথে আওড়ালো, জাস্ট আনবাটন মাই শার্ট হানি। নিশাত স্বামীর নির্দেশ মানতে শার্টের বোতামে হাত রাখল। ব্যস্ত হাতে বোতাম খুলে শার্টটা খুলে ফেলে দিল। রায়ান পুনরায় বউতে মত্ত হয়ে তার কোমর আঁকড়ে উঁচু করে ধরল। পায়ের গতি বাড়িয়ে অগ্রসর হয়ে ওই রুমে থাকা কাউলটার কাছে গিয়ে স্থির হলো।
বউকে সেখানে শুইয়ে দিয়ে নিজের সব ভারটুকু ছেড়ে দিল তার উপর। নিশাত কোথায় আছে বুঝতে পেরে শুধু অস্থির কণ্ঠে বলল, বেডে নিয়ে চলুন প্লিজ। রায়ান নিশাতের হাত দুটো একত্রে নিশাতের মাথার পেছনে নিয়ে নিজের এক হাতে শক্ত করে ঠেসে ধরল। উন্মুক্ত কাঁধ ঘাড় জুড়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে দিতে অশান্ত স্বরে বলল, এটাও ছোটখাটো একটা বেড হানি, কোনো সমস্যা হবে না। একটা সময় দুইজনের বাক্য শব্দ বন্ধ হলো। পরিধানকৃত বস্ত্রগুলোর স্থান হলো এখানে সেখানে। দুইজন উন্মাদনায় ভেসে ওঠা যুবক যুবতী নিজেদের মাঝে ডুবে রইল। সময় বাড়ল, সেই সাথে বাড়ল রায়ানের উন্মাদনা। বেসামাল স্পর্শগুলো, মরিচবাতির টিমটিমে আলো আর কাঁচা ফুলের গন্ধে ভরে রইল রুমটা। সেই সাথে শুধু রুম জুড়ে ভেসে উঠল দুজনের বেসামাল অস্থির নিঃশ্বাস আর মেয়েলি শীর্ণ শীতকার। আজ আর কোনো বাধাই আটকে রাখতে সক্ষম হলো না এক প্রেমিক যুগলকে নিজেদের মধ্যে হারাতে।